আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি আন্ডার-23 কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ তাদের দ্বিতীয় খেলাতেও ইয়েমেনের সাথে 1-0 গোলে পরাজিত হয় এবং এই পরাজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপে ফাইনাল রাউন্ডে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল। ইয়েমেনের সাথে বাংলাদেশ কেমন খেলল? আসলে প্রথমার্ধে বাংলাদেশ বলতে পারেন যে ডিফেন্সিভ ফুটবল খেলছে এবং অনেকটাই নিজেদেরকে গুটায় রেখে অপোনেন্টের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে একটু ভিন্ন দেখা গেছে বাংলাদেশ টিমটাকে। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই বাংলাদেশ তাদের খোলস ছেড়ে বের হয়ে আসছে এবং মোটামুটি বলতে পারেন খেলার কন্ট্রোলটা বাংলাদেশ তাদের হাতে নিয়ে নিছে। এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে ফার্স্ট হাফে যে দুইটা প্লেয়ার কাজ করতেছিল না, দুইটা উইং ফাহমিদুল এবং আলামিন, দ্বিতীয়ার্ধে এই দুইটা উইং মনে হলো যে হঠাৎ করে জ্বলে উঠলো এবং বলতে পারেন দুইটা উইং দিয়ে মোটামুটি বাংলাদেশ ভালো আক্রমণ করে যাচ্ছিল। মাঝমাঠ থেকে বল তারা সাপ্লাইও পাচ্ছিল এবং বারবার তারা ইয়েমেনের ডিফেন্সকে ভেঙে ভিতরে ঢুকে পড়তেছিল এবং একসময় মনে হয়েছে যে বাংলাদেশ সম্ভবত গোল বের করে ফেলবে, কিন্তু হঠাৎ করে কোচের যে কি হলো, যে 11 জন প্লেয়ার মাঠে খেলতেছিল সেই 11 জনের মধ্যে একটা প্লেয়ারই ছিল যে আপ টু দা মার্ক ছিল না এবং বারবার সে বল লুজ করতেছিল, সেটা হচ্ছে মিরাজুল। কোচের প্রয়োজন ছিল সে সময় মিরাজুলকে তুলে নেওয়ার, কিন্তু কোচ কি করলেন, তার যে দুইটা উইং ওই সময় ভালো খেলতেছিল এবং এই দুইটা উইং দিয়ে অ্যাটাকও হচ্ছিল, তার মাথায় হঠাৎ করে কি আসলো, সেই দুইটা উইংকে রিপ্লেস করে নিল 65 মিনিটের সময়। এবং এই দুইটা উইং চেঞ্জ করার পরে 65 মিনিটের পর থেকে নিয়ে খেলা শেষ অবধি ইয়েমেন বাংলাদেশের উপরে একেবারে লাগাতার চাপ সৃষ্টি করছে এবং বারবার বাংলাদেশের ডিফেন্সকে তারা ভেঙে ফেলছে। শুধুমাত্র শ্রাবণের কাছে যেয়ে তারা আটকে গেছে। গোল তারা অনেক আগেই পেয়ে যেত, যদিও অ্যাডেড টাইমে তারা গোলটা বার করছে, কিন্তু গোল তারা অনেক আগেই পেয়ে যেত। শ্রাবণের মানে বলতে পারেন একক চেষ্টায় বাংলাদেশ 90 মিনিট পর্যন্ত ইয়েমেনকে আটকায় রাখছে। অ্যাডেড টাইমে যে গোলটা হয়েছে, তো এই গোলটাও বাংলাদেশ হয়তো আটকায় দিতে পারতো যদি মাহবুবুর রহমান জনি লাল কার্ড না পেত। তো জনির লাল কার্ডটাও বাংলাদেশের জন্য অনেকটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। তো আমার কথা হলো যে যখন আপনার টিম ভালো খেলতেছে এবং আপনার দুইটা উইং থেকে অ্যাটাক হচ্ছে, সেই সময় আপনার এই দুইটা উইং পরিবর্তনের কি প্রয়োজন হলো, এটা তো আমার মাথায় ঢুকলোই না। আপনাদের কারো মাথায় ঢুকছে কিনা, যদি ঢুকে থাকে তাহলে ভাই একটু কমেন্ট বক্সে জানায়। তো এই যদি হয় আমাদের কোচদের অবস্থা, যে কখন কি করা দরকার সেইটাই যদি তারা না বুঝতে পারে, তাহলে এত বড় একটা টিমের দায়িত্ব তাদেরকে কিভাবে তুলে দেয় আমি আমার মাথায় ঢুকলো না ভাই। আপনার নাম্বার 9 কাজ করতেছিল না, যে জায়গাটা মিরাজুল খেলতেছিল। আপনি প্রয়োজনে নাম্বার 9 চেঞ্জ করে দিয়ে আপনি পিয়াস নোভাকে নামাতে পারতেন। আর যদি আপনার পিয়াস নোভার উপরে আস্থা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হামিদ সালেককে নামাই দিতে পারতেন রাইট উইং পজিশনে এবং আলামিনকে নিয়ে মাঝখানে খেলাইতে পারতেন। আপনারা তো কোনো ধরনের কোনো এক্সপেরিমেন্টই করেন না, বরঞ্চ এমন এমন কিছু কাজ করেন যে কাজের জন্য দলকে আরো ভুগতে হয়। আপনারা যাওয়ার সময় অনেক হাত ডাক দিয়ে গেছিলেন যে এবার আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবো, তো গ্রুপ চ্যাম্পিয়ন তো দূরের কথা, গ্রুপ রানার্স আপ আপনারা হতে পারতেছেন না। তো বাংলাদেশের এই পারফরমেন্স বাংলাদেশের ফুটবল দর্শকদের যথেষ্ট হতাশ করছে এবং এই রকম যদি চলতে থাকে, ফুটবলে আমরা যতটুকু আগে আসছিলাম, আমার মনে হয় আবার আমাদেরকে সেই পিছনেই চলে যেতে হবে। ফুটবল ফেডারেশনকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমাদের ফুটবলের জন্য কি ধরনের কোচ দরকার। কেননা একজন সিলেকশনে থাকবেন, একজন কোচিং করাবেন, আর মাঠে এসে আরেকজন দলের দায়িত্ব পালন করবেন, এই যদি হয় একটা টিমের অবস্থা, তো সেই টিমের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। তো বাংলাদেশের আর একটা খেলা রয়ে গেছে 9 তারিখে, 9 সেপ্টেম্বর, যেটা সিঙ্গাপুরের সাথে। সেই ম্যাচে যদি বাংলাদেশ ড্র বা জয় লাভ করতে পারে তাহলে হয়তো বা পয়েন্ট নিয়ে ফিরবে, আর নয়তো শূন্য হাতে বাংলাদেশকে ফিরতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।